একটা হাইটেক হার্ডওয়্যার আর তার সাথে একগাদা সরকারি নিয়মকানুন, এই দুয়ের মধ্যে সম্পর্কটা ঠিক কি? চলুন আজ আমরা এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখি। কিভাবে একটা পাওয়ারফুল সোলার ইনভার্টারকে একটা পুরো সিস্টেমের ভেতর দিয়ে গিয়ে অনুমোদন পেতে হয়, সেই জার্নিটা আমরা দেখব। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে এই হাইটেক সোলার ইনভার্টারটা নিয়ে। এই যে দেখছেন, এটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু, সোল আর্ক 30K হাইব্রিড ইনভার্টার। এখন প্রশ্ন হল, এটার সাথে এই রকম একটা জটিল আইনি ডকুমেন্টের কি সম্পর্ক থাকতে পারে? সম্পর্কটা হলো, এটাই সেই প্রিন্স জর্জেস কাউন্টির পারমিটিং গাইডলাইন, মানে একটা রুল বুক, যেখানে লেখা আছে এই টেকনোলজিকে ঠিক কি নিয়ম মেনে চলতে হবে। তাহলে সম্পর্কটা কি? বলা যায় সবকিছুই। চলুন একদম ফ্যাক্টরি থেকে শুরু করে একটা বাড়ির ছাদে সম্পূর্ণ অনুমোদিত সিস্টেম হিসেবে চালু হওয়া পর্যন্ত এর পুরো জার্নিটা আমরা দেখি। প্রথমেই আসি এই পুরো অপারেশনের মূল চালিকা শক্তি, মানে ব্রেইনটার কথায়। এই ইনভার্টার, এর ক্ষমতা কিন্তু চমকে দেওয়ার মতো। ভাবা যায় এটা একটানা ৩০,০০০ ওয়াট পাওয়ার সাপ্লাই দিতে পারে। সোজা কথায় বলতে গেলে একটা ছোট পাড়ার সব বাড়িতে বিদ্যুৎ দেওয়ার জন্য এই একটাই যথেষ্ট। আর এর ওজন প্রায় ৮০ কেজি, মানে ১৭৬ পাউন্ড। ভাবুন তো, প্রায় একজন পূর্ণবয়স্ক মানুষের সমান ওজন। তার মানে এটা শুধু শক্তিশালী নয়, বেশ ভালোই ভারী একটা যন্ত্র। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয়গুলো এর ট্রান্সফার টাইম। মাত্র ৫ মিলিসেকেন্ড। চোখের পলক ফেলতে যে সময় লাগে তার চেয়ে অনেক কম সময় এটা কাজ করে। মানে গ্রিড থেকে পাওয়ার চলে গেলেও কিছু টেরি পাওয়া যাবে না, তার আগে এটা ব্যাকআপ চালু করে দেবে। আচ্ছা, তো এই জটিল বাক্সটা ঠিক কী কাজ করে? সহজভাবে বললে এটা অনেকটা একটা স্মার্ট ট্রাফিক কন্ট্রোলারের মতো। এর কাজ হলো সোলার প্যানেল থেকে আসা ডিসি পাওয়ারকে আমাদের বাসার ব্যবহারযোগ্য এসি পাওয়ারে বদলে দেওয়া, আবার বাড়তি শক্তিটা ব্যাটারিতে জমিয়ে রাখা, আর দরকার পড়লে ইউটিলিটি গ্রিডের সাথেও যোগাযোগ করা। মানে সবকিছু একাই সামলায়। তো হার্ডওয়্যারের কথা তো হলো, এখন দেখা যাক কিভাবে এই যন্ত্রটা একটা অফিসিয়াল প্ল্যান বা নীলনকশার অংশ হয়ে ওঠে। এবার আমরা একটু কাগজপত্রের জগতে ঢুকব। যে কোনো অনুমোদনের জন্য মূলত 4টা প্ল্যান জমা দিতেই হয়: একটা কনসেপ্ট প্ল্যান, আর্কিটেকচারাল প্ল্যান, সাইট প্ল্যান আর ফাইনালি ইঞ্জিনিয়ারিং প্ল্যান। আর গাইডলাইনে কিন্তু পরিষ্কার করে একটা কথা বলা আছে, আর সেটা হলো কমার্শিয়াল পিভি সোলার সিস্টেমের প্ল্যান অবশ্যই মেরিল্যান্ডের একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন, স্ট্যাম্প এবং সিল করাতে হবে। এটা কিন্তু শুধু একটা নিয়ম না, এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে পুরো সিস্টেমটা নিরাপদ আর ইঞ্জিনিয়ারিং দিক থেকে একদম নিখুঁত। আচ্ছা, প্ল্যান তো রেডি, এবার আসা যাক আবেদন থেকে অনুমোদন পাওয়ার জার্নিটাতে। পারমিট পাওয়ার প্রসেসটা দেখতে বেশ সহজ সরল। প্রথমে আবেদন জমা দেওয়া হয়, তারপর সব প্ল্যান আপলোড করা হয়, এরপর কাউন্টি কর্তৃপক্ষ সেগুলো রিভিউ করে, আর সব যদি ঠিকঠাক থাকে তাহলেই পারমিট ইস্যু হয়ে যায়। এখন আমরা এই আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং অংশে চলে এসেছি, যেখানে টেকনোলজি আর নিয়মকানুন একেবারে মুখোমুখি হয়। মানে যেখানে টেকনিক্যাল ম্যানুয়াল আর সরকারি আইন মিলেমিশে এক হয়ে যায়। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, তাই না? একদিকে পারমিটের গাইডলাইনগুলো সব জরুরি প্রশ্নগুলো করে, আর অন্যদিকে ইনভার্টারের ম্যানুয়াল সেই সব প্রশ্নের টেকনিক্যাল উত্তরগুলো দেয়। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, পারমিট গাইডলাইন জানতে চাইছে নমিনাল এসি ভোল্টেজ কত। সোলার্কের স্পেসিফিকেশন শিট সাথে সাথে উত্তর দিচ্ছে 120/208 ভোল্ট। আমার গাইডলাইন যখন বলছে যে একটা ন্যাশনাল ল্যাব থেকে সার্টিফিকেশন লাগবে, স্পেক শিট তখন দেখিয়ে দিচ্ছে যে এর UL 1741 আর IEEE 1547 দুটোই আছে। মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য টেকনোলজির কাছে একটা করে নির্দিষ্ট উত্তর রেডি। আর ঠিক এই জায়গাতেই একজন ইঞ্জিনিয়ার কাজ করেন। তিনি হার্ডওয়্যারের স্পেসিফিকেশনগুলো দেখে একটা টেকনিক্যাল ডায়াগ্রাম বানান। পারমিটের জন্য যে ডায়াগ্রামটা দরকার তার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কানেকশনের তথ্য কিন্তু সরাসরি ওই স্পেক শিট থেকেই নেওয়া হয়। সব কিছু তো হলো, এবার ফাইনাল সুইচটা অন করার পালা। কিন্তু তার আগেও শেষ কয়েকটা চেক পয়েন্ট পার হতে হয়। সিস্টেম ইনস্টল হয়ে গেলেই কিন্তু কাজ শেষ না, চালু করার আগে আরও কিছু জরুরি কাজ বাকি থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হল থার্ড পার্টি ইন্সপেকশন। মানে একটা নিরপেক্ষ টিম এসে সবকিছু খতিয়ে দেখবে। তারা এটা নিশ্চিত করবে যে পুরো ইনস্টলেশনটা অনুমোদিত প্ল্যান আর সেফটি কোড মেনেই করা হয়েছে। আর এই যে ফর্মটা দেখছেন, এটাই সেই ফাইনাল সার্টিফিকেশন ফর্ম। এটাকে বলা যেতে পারে সেফটি আর নিয়মকানুন মেনে চলার একটা মাস্টার চেকলিস্ট। এই ফর্মে সই না হওয়া পর্যন্ত সিস্টেম চালু করার কোনো উপায় নেই। এই চেকলিস্টে ইন্সপেক্টররা বেশ কিছু জিনিস দেখেন, যেমন ইনস্টলেশনটা কি হুবহু প্ল্যান অনুযায়ী বানানো হয়েছে, যন্ত্রটা বানানোর সময় ম্যানুফ্যাকচারার যে নিয়মগুলো দিয়েছিল সেগুলো কি মানা হয়েছে,
ন্যাশনাল ইলেকট্রিক কোডের সব নিয়ম কি ঠিকঠাক আছে? আর সবশেষে সবচেয়ে জরুরি বিষয়টা হলো পুরো ইলেকট্রিক্যাল সিস্টেমটা কি এখন পাওয়ার কোম্পানির সাথে যুক্ত করার জন্য একদম তৈরি? তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? একদিকে প্রায় ৮০ কেজির একটা হাইটেক সার্কিট বক্স আর অন্যদিকে এক গাদা অনুমোদিত কাগজপত্র। এই দুটোর সফল মেলবন্ধনের পরেই একটা সিস্টেম চালু হয়। কিন্তু এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ক্লিন এনার্জি বা পরিষ্কার শক্তিকে সাধারণ মানুষের জন্য আরও সহজ করার পথে আমাদের পরবর্তী পদক্ষেপটা কী হওয়া উচিত?